কি খবর সবার? স্নায়ুযুদ্ধের প্রথম ক্লাসটা হয়েছে 4 নভেম্বর আর আজ 18 ফেব্রুয়ারি, দীর্ঘদিন গ্যাপ ছিল। তো হবে মাঝে মাঝে, এখন আমরা তো বিশেষ বিশেষ ব্যবস্থাপনায় ক্লাস করছি, তাই না? ফলে এই সমস্যাটা একটু হবে। ওকে, আমরা কিন্তু এখন ক্লাস করব হচ্ছে কোল্ড ওয়ার 2। কোল্ড ওয়ার 1 যেহেতু অনেকদিন আগে নিয়েছিলাম, কিন্তু অনেকেই সেই ক্লাসটি করতে পারেনি, বিধায় আজ সকালে কিন্তু কোল্ড ওয়ার 1 আমি নিয়েছি। ঠিক আছে, ফলে আমরা এখন আলোচনা করব কোল্ড ওয়ার 2। আশা করছি আমরা সবাই খুব ভালো আছি। শুভ সন্ধ্যা সবাইকে। প্রভাত ওয়েট করছিলে? হ্যাঁ, আমিও ওয়েট করছিলাম। জাস্ট একটা ক্লাস শেষ করলাম, তো শেষ করেই জসিম ভাই হাঁসের ডিম খাওয়ালো। হাঁসের ডিম খাওয়ার পরে ক্লাসটা শুরু করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জসিম ভাই একটা গানও শোনাচ্ছিল। ওই যে কি একটা গান আছে না, এন্দ্রকিশোর দলিশান্তনী, বুকে চিনচিন করে নাকি, এরকম কিছু একটা। রানা তো সারাদিন ক্লাস করে। রানা আমার এই ক্লাসগুলান অফলাইনে করছে, ও এখন আবার অনলাইনে করছে। ওকে, আমরা কোল্ড ওয়ার কালের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা পড়াশোনা করব। ইমরানের 3 নাম্বার ক্লাস। মাশাআল্লাহ, অনলাইনে এতক্ষণ ক্লাস করলে চোখ নষ্ট হয়ে যাবে, এগুলো ভালো অভ্যাস না। শোনো, আমরা স্নায়ুযুদ্ধকালীন কয়েকটা ঘটনা পড়বই। দেখো কি কি পড়ব। স্নায়ুযুদ্ধকালীন ঘটনা। আচ্ছা, কি কি পড়ব বলে দেই। একটা ঘটনা আমাদেরকে পড়তেই হবে, কোরীয় সংকট। এই কোরীয় সংকট থেকে গত কয়েকটা বিসিএস এ, প্রতি বিসিএস এ প্রশ্ন হয়েছে। কেমন প্রশ্ন হয়েছে বলি। ইমিডিয়েট ফার্স্ট বিসিএস 40তম বিসিএস প্রশ্ন দিয়েছে সানশাইন পলিসি, কোরীয় সংকট কেন্দ্রিক। আগের বিসিএস 39তম প্রশ্ন দিয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট বৈঠক করছে সিঙ্গাপুরের কোথায়। সেটা সেটা আলোচনা, মানে সেটা প্রশ্ন দিয়েছে। তার আগের বিসিএস এ প্রশ্ন দিয়েছিল গুয়ামের গভর্নর কে। সেই প্রশ্ন কোরিয়া সংকটের পরিপ্রেক্ষিতে। তার আগের বছর প্রশ্ন দিয়েছিল শান্তির জন্য ঐক্য প্রস্তাব নেওয়া হয় কোন সংকটের পরিপ্রেক্ষিতে, কোরীয় সংকট। কোরীয় সংকট থেকে প্রায় প্রতি বছর পরীক্ষায় প্রশ্ন দিয়েছে, পড়তে হবে গুরুত্ব দিয়ে। কিউবা মিসাইল সংকট। কিউবা মিসাইল সংকট পড়তে হবে। বার্লিন প্রাচীর পড়তে হবে। ভিয়েতনাম যুদ্ধ পড়তে হবে। ভিয়েতনাম যুদ্ধ পড়তে হবে। আফগান যুদ্ধ। সিআইএস গঠন। কোল্ড ওয়ার সমাপ্তি। এগুলো করতে হবে। এই যে দেখো, এই টপিক গুলো জাস্ট আমি এক জায়গায় লিখে রাখার জন্য এই পাশে লিখলাম।
এগুলো করতে হবে আমাদের, আজকে আমরা এগুলো আলোচনা করব। বুঝছো? এখন স্নায়ুযুদ্ধ 2 হচ্ছে 2। ওকে, মামুন লাইব্রেরিতে কয়টা দিয়েছিলেন বই? 60। আচ্ছা আচ্ছা, আজকে নাকি লাইন ধরে বই নিছেন ছেলেমেয়ে 7টা 7:30টার দিকে নাকি খুঁজছে, শুনলাম কয়েকজন আমাকে ছবি পাঠিয়েছে তো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওগুলো দিবে, ওগুলো আমি পোস্ট দিব, সমস্যা নাই, মাঝে মাঝেই দিব। হ্যাঁ 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 হ্যাঁ। আসো শুরু থেকে করি। হ্যাঁ, প্রথমে আমরা আলোচনা করব কোরীয় সংকট। কোরীয় সংকট, কোরিয়ান ক্রাইসিস। কোরীয় সংকট, মনোযোগ দিবা, বই নিয়ে শেষে কথা হবে, এখন ক্লাস, মনোযোগ দিবা। তোমার সূর্য কোন দিকে ওঠে? পূর্ব দিকে। পৃথিবীর সবচেয়ে পূর্ব দিকে দেশটাকে? জাপান। ফলে জাপানের লোকজন আগের সূর্যোদয় দেখবে। বই নিয়ে নো কমেন্ট এখন। সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে এ কারণে। জাপানের পরে আছে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া তথা কোরীয় উপদ্বীপ। ফলে কোরীয় উপদ্বীপেরও একটা ভৌগোলিক উপনাম আছে, সেটি কি? সকাল বেলার প্রশান্তির দেশ। সকাল বেলার প্রশান্তির দেশ কোনটা? কোরীয় উপদ্বীপ, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া, এটাকে বলা হয় সকাল বেলার প্রশান্তির দেশ। ওকে, এটা কিন্তু মনে রাখো আর কি। জাপানকে বলা হয় সূর্যোদয়ের দেশ, কোরীয় উপদ্বীপকে বলা হয় সকাল বেলা প্রশান্তির দেশ। আসো এবার, কোরীয় উপদ্বীপ ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সেটা কেন আগে বোঝো, তারপরে কিন্তু লেখা। ধরো একজন মানুষের বাড়ি এমন একটা জায়গায় যে বাড়ির 3 পাশে 3 সুপারস্টার থাকে। ধরো একজন মানুষের বাড়ি এখানে, এ পাশে শাহরুখ খানের বাড়ি, ও পাশে সালমান খানের বাড়ি, ও পারে শহীদ কাপুরের বাড়ি। এই লোকটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে না? হাটে ঘাটে মাঠে বন্দরে বাজারে গিয়ে বলবে না শাহরুখ খানের বাড়ির পাশে আমার বাড়ি, এবং সেও কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। তো
এই যে বিষয়টি আমি বললাম, এই যে একজন সাধারণ মানুষ সেও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে মানুষের কাছে, তার কোনো কৃতিত্ব না, তার প্রতিবেশীর কৃতিত্ব। প্রতিবেশী যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে তোমার গুরুত্ব কিন্তু বৃদ্ধি পায়। তোমার বাড়ি যদি ধরো কোন একজন মিনিস্টারের পাশে, তুমি কিন্তু আমার সাথে ধরো গল্প করতেছো, আমার সাথে কথা হচ্ছে তোমার, বিভিন্ন ভাবে কথার এক প্রসঙ্গে কিন্তু তুমি আমাকে বলে দিবা যে তোমার বাড়ি ওবায়দুল কাদেরের বাড়ির পাশে। কারণ কি? কারণ তুমি মনে করছো যে তোমার প্রতিবেশী কথা বললে তোমারও গুরুত্বটা বৃদ্ধি পাবে। তো প্রতিবেশী যদি শক্তিশালী, প্রতিবেশী যদি পৃথিবীর গুরুত্বপূর্ণ শক্তিগুলোর একটা হয়, ওই প্রতিবেশীর কাছে যদি তুমি থাকো তোমার গুরুত্বটাও বৃদ্ধি পাবে। তো এই কারণে কোরীয় উপদ্বীপের গুরুত্ব অপরিসীম। কেন? ধরো এটা কোরীয় উপদ্বীপ, এটা কোরীয় উপদ্বীপ, এই কোরীয় উপদ্বীপের এখানে জাপান আছে, জাপান আছে, এখানে চীন আছে, এখানে রাশিয়া আছে। পৃথিবীর তিনটা বৃহৎ শক্তি তিন পাশে, তিন শক্তি, বৃহৎ শক্তি থাকার কারণে এই কোরীয় যে উপদ্বীপ, এই উপদ্বীপের কিন্তু ভূরাজনৈতিক গুরুত্ব অনেক। এবং এই কোরীয় উপদ্বীপ একসময় জাপান দখল করে রেখেছিল, জাপানের সঙ্গে চীনের যুদ্ধ হয়েছে এটা নিয়ে, জাপানের সঙ্গে রাশিয়ার যুদ্ধ হয়েছে এটা নিয়ে। বুঝতেই পারছো যে এই তিন শক্তির শক্তিমত্তা পরীক্ষার জন্য একটি কেন্দ্র হচ্ছে এই কোরীয় উপদ্বীপটা, বুঝছো? সে কারণে কোরীয় উপদ্বীপের ভূরাজনৈতিক গুরুত্বটাও অনেক বেশি। ফলে আজ না, আরো 100 বছর আগে থেকেই এই কোরীয় উপদ্বীপ ইন্টারন্যাশনাল পলিটিক্সের কেন্দ্রবিন্দুতে থাকে। এবং এই কোরীয় উপদ্বীপ নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়। তো আমরা লেখা থেকে শুরু করব। লিখো, টপিক নেম লিখো, কোরীয় সংকট, কয়েকটা কথা লিখো। কোরীয় উপদ্বীপ এক সময়, লিখো খুব দ্রুত লিখবা, কোরীয় উপদ্বীপ এক সময় চীনের অধীনে ছিল। কোরীয় উপদ্বীপ এক সময় চীনের অধীনে ছিল। 1804-5 সালে লিখো, 1804-5 সালে এক, সরি একটু 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 1894-95 সালে এক যুদ্ধের মধ্য দিয়ে, এক যুদ্ধের মধ্য দিয়ে এই উপদ্বীপ, একটু দ্রুত লিখবা, এই উপদ্বীপ চীনের কাছ থেকে জাপান ছিনিয়ে নেয়, চীনের কাছ থেকে জাপান ছিনিয়ে নেয়। 1904-5 সালে জাপান ও রাশিয়ার মাঝে, লিখো, এই উপদ্বীপ নিয়ে যুদ্ধ হয়, এই উপদ্বীপ নিয়ে যুদ্ধ হয়। যুদ্ধে জাপান জয়লাভ করে, লেখা দেখবা না, আমি এমনি লিখতেছি, শুনে শুনে লিখবা, জাপান জয়লাভ করে, জাপান জয়লাভ করে। তারপরে লিখবা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত কোরীয় উপদ্বীপ, কোরীয় উপদ্বীপ জাপানের অধীনে ছিল, জাপানের অধীনে ছিল, এটুকু লিখো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত কোরীয় উপদ্বীপ জাপানের অধীনে ছিল। পিডিএফ ওপেন হয় না কারণ তোমার মোবাইলে পিডিএফ রিডার নাই, পিডিএফ সাপোর্ট করে না।
আচ্ছা, এবারে আসো, লিখো। এবার একটু মনোযোগ দিয়ে শুনবা, শোনো। ধরো এইটা তো কোরীয় উপদ্বীপ বলছি। যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হলো তখন ইউএসএ, ইউএসএসআর দুটাই এক পক্ষে ছিল না? বলো। যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হলো তখন ইউএসএ, ইউএসএসআর তো এক পক্ষে ছিল। কোন পক্ষে? মিত্র শক্তিতে ছিল, মিত্র, মিত্র শক্তি দুটাই। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তো এদের মধ্যে লড়াই হলো। তো যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় তারা এক পক্ষে ছিল তখন সিদ্ধান্ত নিল যে এই কোরীয় উপদ্বীপকে তারা শত্রু মুক্ত করবে, জাপান মুক্ত করবে। তো সিদ্ধান্ত হলো যে ইউএসএসআর এই উত্তর দিক থেকে অ্যাটাক শুরু করবে জাপানি সৈন্যদের উপর, দক্ষিণ দিক থেকে অ্যাটাক শুরু করবে ইউএসএ। দুই শক্তি যখন দুদিক থেকে জাপানি সৈন্যদের উপর অ্যাটাক শুরু করলো তখন কিন্তু জাপানি সৈন্যরা পালালো এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে এই কোরীয় উপদ্বীপটা জাপানের কবল থেকে উদ্ধার করলো। কারা উদ্ধার করলো? উদ্ধার করলো ইউএসএ এবং ইউএসএসআর। যুদ্ধ শেষ। এখন এদের কাজ কি? সৈন্য প্রত্যাহার করে নেওয়া, এখানকার মানুষের উপর এদেশের ভবিষ্যৎ সব ছেড়ে দেওয়া। তা না করে আমেরিকা এই দক্ষিণের লোকজনকে বলল যে তোমরা এখানে একটা দেশ করো, দেশটা করবা হচ্ছে পুঁজিবাদী। কি দেশ করবা? ক্যাপিটালিস্টিক দেশ করবা, ক্যাপিটালিস্টিক দেশ, ক্যাপিটালিস্ট দেশ করবা। এরা তখন এদেরকে বললো যে খবরদার, তোমরা এখানে ক্যাপিটালিস্ট দেশ করবে না, তোমরা এখানে সোশ্যালিস্ট দেশ করবা, সোশ্যালিস্ট দেশ করবা। উত্তর এবং দক্ষিণের লোকজনের মধ্যে কনফ্লিক্ট শুরু হলো, যে কনফ্লিক্ট একসময় 1950 সালের 25 জুন গিয়ে যুদ্ধের রূপ নিল, যেটার নাম কোরীয় যুদ্ধ। এবং শেষ পর্যন্ত এই দেশটা ভাগ হলো। এই দেশটা 38 ডিগ্রি অক্ষরেখা দ্বারা ভাগ। এখন দুটা দেশ, এটা উত্তর কোরিয়া, এটা উত্তর কোরিয়া, নর্থ কোরিয়া, আর এটা হলো সাউথ কোরিয়া। এইটা সমাজতান্ত্রিক, এটা পুঁজিবাদী। এবং এই যে যুদ্ধ 50 শুরু হলো সেটা শেষ হলো 1953 সালের 27 জুলাই। এবং এই 1950 সালে যখন দুই কোরিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয় তখন জাতিসংঘে একটা প্রস্তাব পাস হয়। প্রস্তাবটার নাম হচ্ছে ইউনাইটিং ফর পিস রিজলিউশন, ইউনাইটিং ফর পিস রিজলিউশন, যেটার বাংলা হচ্ছে শান্তির জন্য ঐক্য প্রস্তাব। এই প্রশ্নটা 36 বিসিএস লিখতে ছিল যে কোন সংকটের পরিপ্রেক্ষিতে জাতিসংঘে শান্তির জন্য ঐক্য প্রস্তাব পাস হয়? কোরীয় সংকট। আচ্ছা, এবারে আমি যেটা বলি সেটা লিখো, লিখো। সাবটাইটেল দিবা কোরীয় যুদ্ধ, সাবটাইটেল দাও কোরীয় যুদ্ধ, কোরীয় যুদ্ধ সাবটাইটেল দাও, দিয়ে লিখো উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কোরীয় যুদ্ধ শুরু হয় 1950 সালের 25 জুন। লিখো। আচ্ছা, ফার্স্ট না করলে অনেকগুলো টপিক শেষ করতে পারবো না, আর একটা ক্লাস তো এর উপর দিবে না ভাই, এই কারণে আমি একটু ফাস্ট করছি। লিখো, লিখো। 1950 সালের 25 জুন উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে শুরু হয় কোরীয় যুদ্ধ। এই যুদ্ধ বন্ধ করতে, এই যুদ্ধ বন্ধ করতে 1950 সালের 3 নভেম্বর, এই যুদ্ধ বন্ধ করতে 1950 সালের 3 নভেম্বর জাতিসংঘে, জাতিসংঘে শান্তির জন্য ঐক্য প্রস্তাব পাস হয়। জাতিসংঘে শান্তির জন্য ঐক্য প্রস্তাব পাস হয়।
জাতিসংঘে শান্তির জন্য ঐক্য প্রস্তাব পাশ হয়? লিখো। 1953 সালে 27 জুলাই। 1953 সালে 27 জুলাই পানমুনজমে আর্মিস্টিস ট্রিটির মধ্য দিয়ে 1953 সালে 27 জুলাই পানমুনজমে আর্মিস্টিস ট্রিটির মধ্য দিয়ে কোরীয় যুদ্ধ শেষ হয়। আর্মিস্টিস ট্রিটির মধ্য দিয়ে কোরীয় যুদ্ধ শেষ হয়। কোরীয় যুদ্ধ লেখা হয়েছে কিনা কত দেখি। আর্মিস্টিস চুক্তির মধ্য দিয়ে কোরীয় যুদ্ধ শেষ হয়। এবারে একটা সাবটাইটেল কি? সানশাইন পলিসি। লিখো সাবটাইটেল সানশাইন পলিসি। সানশাইন পলিসি। সানশাইন পলিসি লিখো। সাবটাইটেল সানশাইন পলিসি। লিখো। এই পলিসিটি ছিল দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে উত্তর কোরিয়ার জনগণকে অর্থনৈতিক সহযোগিতা। এই পলিসিটি ছিল দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে উত্তর কোরিয়ার জনগণকে অর্থনৈতিক সহযোগিতা। এটুকু লেখো আগে, তারপরে বলছি। এই পলিসিটি ছিল দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে উত্তর কোরিয়ার জনগণকে অর্থনৈতিক সহযোগিতা। দেখো এই পলিসির জনক বা প্রবক্তা, এই পলিসির প্রবক্তা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম দায়ে জং। এই পলিসির প্রবক্তা বা জনক দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম দায়ে জং। লিখো। তিনি 2000 সালে নোবেল শান্তি পুরস্কার পান। তিনি 2000 সালে নোবেল শান্তি পুরস্কার পান। তিনি 2000 সালে নোবেল শান্তি পুরস্কার পান। লিখো। সানশাইন পলিসি মূলত টিকেছিল 1998 থেকে 2006 সাল পর্যন্ত। সানশাইন পলিসি মূলত টিকেছিল 1998 সাল থেকে 2006 সাল পর্যন্ত। থেকে 2006 সাল পর্যন্ত।
শোনো কাহিনী শোনো। পুঁজিবাদের একটা সুবিধা বলি। পুঁজিবাদ সুবিধা হলো মার্কেট থাকে ওপেন, বাজার উন্মুক্ত, কম্পিটিশন থাকে, ডেভেলপমেন্ট দ্রুত তৈরি হয়, ব্যাপক ডেভেলপমেন্ট ঘটে। অসুবিধাটা হলো যে মানুষে মানুষে বৈষম্য তৈরি হয়। সমাজতন্ত্রের সুবিধাটা হলো যে বৈষম্যটা কম হয়, কিন্তু সমস্যাটা হলো ডেভেলপমেন্টটা খুব স্লো হয়। সমাজতন্ত্রের ডেভেলপমেন্টটা স্লো হয়। তাইলে আমাকে বলো, উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়া দুটার মধ্যে ডেভেলপমেন্ট ঘটবে কোথায় আগে? বলো, ডেভেলপমেন্ট ঘটবে কোথায় আগে? মানে কোনটা ডেভেলপড হবে বেশি? দ্রুত সময়ের মধ্যে ডেভেলপড হবে কোনটা, উত্তর কোরিয়া নাকি দক্ষিণ কোরিয়া? দেখি কমেন্টে কি আসে। অবশ্যই দক্ষিণ কোরিয়া। হ্যাঁ, কেন? কারণ আমরা বলেছি যে ক্যাপিটালিস্ট কান্ট্রি হচ্ছে দক্ষিণ কোরিয়া। তো দক্ষিণ কোরিয়া যখন ডেভেলপ করলো চরমভাবে, উত্তর কোরিয়ার অবস্থা খুব খারাপ। 1998 সালে কিম দায়োজং সিদ্ধান্ত নিলেন যে তিনি দক্ষিণ কোরিয়ার জনগণের পক্ষ থেকে উত্তর কোরিয়ার জনগণকে আর্থিক সহযোগিতা করবেন, যার পেছনে কিন্তু একটা মতলব ছিল। মতলবটা হচ্ছে দুই কোরিয়াকে এক করা, মানে দুই কোরিয়াকে এক করে ফেলা, এটা ছিল মতলব। তো ঘটনা যেটি ঘটলো সেটি হচ্ছে কিম দায়োজং তার জনগণের কাছ থেকে ট্যাক্স নিয়ে টাকা এক জায়গায় করে সেই টাকা উত্তর কোরিয়াকে দিত। কি করতে? উত্তর কোরিয়ার লোকজন খাইতে পড়তে ঠিক করতে পারে না, সেখানে সহযোগিতা করত। উত্তর কোরিয়া সেই টাকা নিয়ে গিয়ে পরমাণু অস্ত্র তৈরি করত গোপনে গোপনে। বুঝছো? 2006 সালে গিয়ে যখন উত্তর কোরিয়া পরমাণু অস্ত্রের বিস্ফোরণ ঘটিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিল যে আমাদের কাছে এখন থেকে পরমাণু অস্ত্র আছে, দক্ষিণ কোরিয়া বলল যে তোদের আর টাকা দেওয়া যাবে না। সানশাইন পলিসি বাতিল হয়ে গেল। ওই যে বলছো খুব ভালো বোঝো, পরে মনে থাকে না, আমার বইটা কিনে নিও। উত্তর কোরিয়া খেলে দিয়েছে, বুঝছো তো? হ্যাঁ, এবার সানশাইন পলিসির আলোচনা শেষ। সাম্প্রতিক কিছু ঘটনা আমরা আলোচনা করব। সাম্প্রতিক ঘটনা হলো, আমি বলি, 2017 সালে হাসং 15 নামে একটা ক্ষেপণাস্ত্র তৈরি করলো উত্তর কোরিয়া। হাসং 15 নামে একটা ক্ষেপণাস্ত্র তৈরি করলো কে? উত্তর কোরিয়া। এই ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়া তৈরি করে কিম জং উনকে তো চিনো। কিম জং উন আমেরিকাকে হুমকি দেওয়া শুরু করলো। আমেরিকাকে, কাকে? আমেরিকাকে। এইখানে আছে আমেরিকার একটা দ্বীপ, দ্বীপটার নাম হচ্ছে গুয়াম। উত্তর কোরিয়া বলল আমেরিকাকে যে তোমাদের গুয়াম দ্বীপটাকে আমরা বোমা মেরে উড়িয়ে দিব, ক্ষেপণাস্ত্র মেরে উড়িয়ে দিব। এই গুয়ামে অ্যান্ডারসন এয়ারবেস, অর্থাৎ অ্যান্ডারসন সামরিক ঘাঁটি, বিমান ঘাঁটি আছে আমেরিকা। এখানে স্ট্র্যাটেজিক নেভাল বেস, কৌশলগত নৌ ঘাঁটি আছে। আমেরিকার এখানে গুরুত্বপূর্ণ দুটো সামরিক ঘাঁটি আছে, সেইটা উত্তর কোরিয়া উড়িয়ে দিবে। হ্যাঁ, 2017 সালের দিকে
উত্তর কোরিয়া উড়ায় দিবে, এই হুমকি দেওয়া শুরু করলো। যখন এই হুমকি দেওয়া শুরু করলো, ডোনাল্ড ট্রাম্পের তখন ঘুম হারাম হয়ে গেল যে হাই হাই, এইটা উড়ায় দিলে কি হবে, আমরা তো শেষ। তো উত্তর কোরিয়া এখান থেকে মারবে, বুঝছো? এইটা এর উপর দিয়ে, দক্ষিণ কোরিয়ার কিছু উপর দিয়ে এখানে আছে জাপান, এই জাপানের উপর দিয়ে এখানে এসে পড়বে। তো জাপান এখন বলতেছে, জাপানের তখন প্রধানমন্ত্রী ছিল শিনজো অ্যাবে। শিনজো অ্যাবে তখন উত্তর কোরিয়ার কিম জং উন, সাইজ তো দেখছো নাকি, কিম জং উন তাকে বলতেছে যে তোমরা আমাদের দেশের উপর দিয়ে কোনো ক্ষেপণাস্ত্র মারতে পারবে না। কিম জং উন তখন জাপানকে বলতেছে আগে বোমা মেরে জাপানকে প্রশান্ত মহাসাগরের সাথে মিশিয়ে দিব, তারপর বোমা মারবো। দেখছো, দেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ। কিম জং উন ওই এক পরমাণু অস্ত্র বড়াই দেখিয়ে আমেরিকা আর জাপানের রাষ্ট্রনায়কদের ঘুম হারাম করে দিয়েছে। তো এইসব নিয়ে ব্যাপক উত্তেজনা। ডোনাল্ড ট্রাম্পকে বলছে যে তুই তো বেটে বামন, কিম জং উনকে বলছে। কিম জং উন আবার ডোনাল্ড ট্রাম্পকে বলছে যে তুই তো বুড়া। মানে চরম চললো দুজনের মধ্যে। দুজনে তো পাগল আসলে, ট্রাম্প এবং কিম দুটাই পাগল। তো ডোনাল্ড ট্রাম্প একবার হুঁশিয়ারি উচ্চারণ করছে যে উত্তর কোরিয়াকে চরম মূল্য দিতে হবে, আমরা দেখে নিব, হ্যান করবো ত্যান করবো। তখন কিম জং উন কি বলছে জানো ডোনাল্ড ট্রাম্পকে? বলছে ট্রাম্প বেশি টেরিবেরি করো না, দ্য রিমোট অফ দ্য মিসাইল ইজ অলওয়েজ ইন মাই ডেস্ক। মিসাইলের রিমোট সব সময় আমার ডেস্কেই থাকে, ইচ্ছা হলে রিমোট চেপে দিব, তোমার গোয়াম উড়ে যাবে। ডোনাল্ড ট্রাম্পের আর ঘুম হয় না। শেষ পর্যন্ত কিম জং উনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প বৈঠক করলো। প্রথম বৈঠক করলো 2018 সালের 12 জুন। এই তথ্যগুলো আর পরীক্ষায় দিবেন, আমি জাস্ট ঘটনাগুলো বলে যাচ্ছি। সিঙ্গাপুরের সেন্তোসা দ্বীপের ক্যাপিলা হোটেলে তার পরের বছর 19 সালের ফেব্রুয়ারিতে, 28 এবং 29 ফেব্রুয়ারিতে বৈঠক করলো গিয়ে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে। এই প্রোগ্রামগুলোর দুদেশের মধ্যে হলো। পরবর্তীতে আলাপ আলোচনার মধ্য দিয়ে উত্তেজনা কিছুটা প্রশমিত হয়েছে। যেহেতু এখন আর দুদেশের মধ্যে সেই উত্তেজনা নেই, ফলে সাম্প্রতিক আর এখান থেকে প্রশ্ন হবে না। এই ব্যাকগ্রাউন্ড যেগুলো আলোচনা করছি সেখান থেকে প্রশ্ন হতে পারে। বোঝা গেল? আমরা কোরীয় সংকটের আলোচনা এখানে শেষ করলাম। এবার আমাকে বলো পরবর্তী কোন সংকটের কথা বলেছিলাম। ওকে, একটু ওয়েট করো, আমি এক কোরিয়া সংকট নিয়ে যেটা লিখলে খাতা একটু রিভাইজ দাও, আমি 1 মিনিট সময় নিচ্ছি, 1 মিনিট।
কিউবা মিসাইল সংকট। আচ্ছা আসো, কিউবা মিসাইল সংকট। শোনো, তোমার ওই আমেরিকা দেখবা এরকম একটা দেশ, একটা অংশ এরকম ঝুলে চলে আসছে। এই অংশটার নাম হচ্ছে ফ্লোরিডা। ফ্লোরিডা, এইখানে একটা শহর আছে মিয়ামি। এই ফ্লোরিডার নিচে এখানে যে একটা দেশ আছে এরকম দেখতে, দেশটার নাম হচ্ছে কিউবা। মনোযোগ দিয়ে শুনবা। শোনো, ইউএসএ পুঁজিবাদী দেশ, কিউবাও ছিল একসময় পুঁজিবাদী দেশ। দুইটা প্রতিবেশী দেশ। কিউবাতে প্রচুর আখ চাষ হয়, প্রচুর চিনি উৎপাদন হয়। এই চিনি টিনি এরা আমেরিকায় গিয়ে বিক্রি করে। কিউবাকে বলা হয় বিশ্বের চিনির আধার। কি বলে কিউবাকে? বিশ্বের চিনির আধার। তো এই কিউবার সাথে আমেরিকার সম্পর্ক খুবই ভালো ছিল। মানে কিউবার সাথে আমেরিকার সম্পর্ক এত ভালো যে শীতকালে একই লেপের নিচে ঘুমায় দুই দেশ, ইউএসএ এবং কিউবা। খুব ভালো সম্পর্ক। হঠাৎ করে যে ঘটনাটা ঘটলো সেটি হচ্ছে 1959 সালে কিউবাতে বিপ্লব ঘটলো, সমাজতান্ত্রিক বিপ্লব ঘটলো ফিদেল কাস্ট্রোর নেতৃত্বে। কার নেতৃত্বে? ফিদেল কাস্ট্রোর নেতৃত্বে কিউবাতে সমাজতান্ত্রিক বিপ্লব ঘটলো। এই কার নেতৃত্বে বিপ্লব ঘটলো? ফিদেল কাস্ট্রোর নেতৃত্বে। কি ঘটলো? সমাজতান্ত্রিক বিপ্লব ঘটলো। তার মানে কি? মানেটা হচ্ছে যে এই কিউবা, যারা কিনা আমেরিকার নাকের ডাগায় অবস্থিত, সেই দেশটা সমাজতান্ত্রিক হয়ে গেল। সমাজতান্ত্রিক হলো মানেটা কি? যে গভীর পীড়িত আমেরিকার সঙ্গে ছিল সেটা ছিন্ন করে পীড়িত শুরু করলো ইউএসএসআর এর সঙ্গে। কার সঙ্গে? ইউএসএসআর এর সঙ্গে। বলো, আমেরিকার পার্সপেক্টিভ থেকে এটা কেমন? আমেরিকার সঙ্গে সম্পর্ক ছিল, সম্পর্কটা ছিন্ন হতে পারে, কিন্তু তাই বলে সম্পর্ক ছিন্ন করে আমেরিকার শত্রুর সঙ্গে গিয়ে সম্পর্ক শুরু করবে, এইটা আমেরিকার জন্য কতটা খারাপ চিন্তা করে দেখ। বল, তুমি ধরো ইউনিভার্সিটির হলে থাকো, তোমার পাশের রুমে একটা মেয়ে থাকে, তুমিও মেয়ে আর কি, মেয়েদের উদাহরণ দিচ্ছি, নারী। তুমি নারী, তুমি ইউনিভার্সিটির হলে থাকো, তোমার পাশের রুমে একজন থাকে, সে তোমার শত্রু, খুবই শত্রু, তোমার সহ্যই করে না, তুমিও তাকে সহ্য করতে পারো না, পাশের রুমে থাকে তোমার। তো তোমার একটা প্রেম ছিল, ব্রেকআপ হয়েছে, হতেই পারে, আমারও অনেকবার হয়েছে, তোমারও হতে পারে, সমস্যা নেই। তো ব্রেকআপ হয়েছে, এবার যে ছেলে তোমার সাথে ব্রেকআপ করলো, ওই ছেলে প্রেম শুরু করছে তোমার ওই শত্রু পাশের রুমে থাকে তার সঙ্গে, এবং তোমাকে দেখে দেখে ওই মেয়ে ফোনে কথা বলে, যেন তুমি বুঝতে পারো সে কার সাথে কথা বলছে। বলো তো কেমন লাগবে তোমার? কেমন লাগবে তোমার? আমেরিকা টেনশনে পড়ে গেল। প্রথম কারণ হচ্ছে সিকিউরিটি কনসার্ন। কারণ যেহেতু কিউবার সাথে সোভিয়েত ইউনিয়ন সম্পর্ক শুরু করেছে, এই নতুন বন্ধুর বাড়িতে সোভিয়েত ইউনিয়ন তো আসা যাওয়া শুরু করবে। আমেরিকার কাছ পর্যন্ত যদি সোভিয়েত ইউনিয়ন চলে আসে, সেটি আমেরিকার সিকিউরিটির জন্য থ্রেট। ফলে একটা সিকিউরিটি কনসার্নে পড়লো আমেরিকা। দ্বিতীয় হলো প্রেস্টিজ কনসার্ন, কারণ সম্পর্কটা ভাঙতেই পারে, কিন্তু এই সম্পর্ক শুরু করছে
এর সঙ্গে ইউএসএ কিউবাকে বিভিন্ন ভাবে প্রেসার দেওয়া শুরু করলো যে তুমি যা হবার হইছে, সমাজতান্ত্রিক হইছে টইছে বাদ দাও, ফিরে আসো, আগের রিলেশনে ফিরে আসো। হ্যাঁ, ফিরে আসো। কিউবা বলছে যে কখনো ফিরবো না। আমেরিকা অফার করে যে ভাই আগে যা হবার হয়েছে সম্পর্ক একটু ভালো মাঝখানে ছিল না, বাট তোমরা এবার ফিরে আসো, আমরা মধুর সম্পর্ক কন্টিনিউ করবো, আর ঝামেলাই করবো না। কিউবা তখন বলে এসব মিষ্টি মিষ্টি বহু কথা বলছো, তোমাদের সাথে আর আমরা নাই, আমরা সোভিয়েত ইউনিয়নের সঙ্গেই থাকবো। কারণ সোভিয়েত ইউনিয়ন বলছে যে আমেরিকা যা যা গিফট দিত তার সাথে অনেক দামি দামি গিফট সোভিয়েত ইউনিয়ন দিত। বুঝছো? আমেরিকা দেখলো যে আসলে কোনো কিছু বলে কয়ে হচ্ছে না, বলে দেওয়া যখন হচ্ছে না, তখন আমেরিকা কিউবাকে থ্রেট দেওয়া শুরু করলো। প্রথম কি থ্রেট জানো তো? সম্পর্ক যেহেতু ব্রেকআপ হয়ে গেছে, প্রথম থ্রেট হচ্ছে স্ক্রিনশট ফাঁসের থ্রেট। আমেরিকা কিউবাকে বলছে তোমাদের সাথে আমাদের যখন সম্পর্ক ছিল, যা যা আলাপ টালাপ হয়েছে সব কিন্তু পাবলিক করে দিব, পাবলিক পোস্ট দিয়ে দিব বিভিন্ন গ্রুপে। কিউবা তখন বলছে যে এসব করে লাভ নাই, কারণ সোভিয়েত ইউনিয়নকে আমরা বলেছি আগেই যে আমেরিকা কিন্তু খুব খারাপ, এগুলো করতে পারে। সোভিয়েত ইউনিয়ন বলছে যে আগে কি হয়েছে ওটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, ফলে এসব বলে করে কোনো লাভ নাই। যখন দেখলো এতেও কাজ হলো না, তখন আমেরিকা ভাবলো এবার অ্যাটাক করব। কিভাবে অ্যাটাক? 1961 সালে বে অফ পিগ আক্রমণ, বে অফ পিগ আক্রমণ, এই আক্রমণটার নাম হলো বে অফ পিগ আক্রমণ। অর্থাৎ এর মাধ্যমে একটা প্রতি বিপ্লব ঘটানোর চেষ্টা করলো। প্রতি বিপ্লব দেখি বলে প্রতি বিপ্লব, অর্থাৎ একটা বিপ্লব 59 হয়েছিল ফিদেল কাস্ট্রোর নেতৃত্বে। ফিদেল কাস্ট্রোকে উচ্ছেদ করার জন্য আমেরিকা একটা প্রতি বিপ্লব ঘটানোর চেষ্টা করলো, যেটাকে বলা হয় বে অফ পিগ আক্রমণ। এইটাও ব্যর্থ হয়েছে, এই বে অফ পিগ আক্রমণ এইটাও ব্যর্থ হয়েছে। এটা যখন ব্যর্থ হলো, তখন আমেরিকা কিউবার সাথে সকল ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করলো। মনে করেছিল যে কিউবার সঙ্গে আমেরিকা যদি সম্পর্ক ছিন্ন করে বাণিজ্যিক, তাহলে বুঝি কিউবা আমেরিকার দিকে আবার ফিরে আসবে। কিউবা তো ফিরলই না, বরঞ্চ আমেরিকাকে শিক্ষা দেওয়ার জন্য কিউবা যে কাজটা করলো, আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক থেকে পদত্যাগ করলো। কোত্থেকে? আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক থেকে পদত্যাগ করলো। দেখবা আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক করতে গিয়ে একটা দেশ পদত্যাগ করেছে, কিউবা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমেরিকা দেখছে কোনোভাবেই কিউবাকে বাগে আনা যাচ্ছে না। তখন আমেরিকা দেখলো আসলে কিউবাকে তো কিছু বলে কয়ে লাভ নাই, কিউবার পিছিয়ে দাঁড়িয়ে আছে নতুন, এইগুলো থ্রেট করতে হবে, সোভিয়েত ইউনিয়নকে থ্রেট করতে হবে। কারণ সোভিয়েত ইউনিয়নকে থ্রেট না করলে কিউবা সাইজ হবে না। তো সোভিয়েত ইউনিয়নকে থ্রেট কিভাবে করবে? সোভিয়েত ইউনিয়নের পার্শ্ববর্তী দেশ হচ্ছে তুরস্ক। এই তুরস্ককে আমেরিকা অস্ত্র দিল। আমেরিকা মনে করেছিল এই অস্ত্র দিলে রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন একটু ভয় পাবে এবং এই ইস্যু থেকে সরে দাঁড়াবে। সোভিয়েত ইউনিয়ন তখন বলল যে ঠিক আছে, আমরাও আমাদের বন্ধু কিউবার বাড়িতে দুটো যুদ্ধ জাহাজ পাঠাতেই পারি। সোভিয়েত ইউনিয়ন কিউবাতে দুটো যুদ্ধ জাহাজ পাঠিয়ে দিল। সেই যুদ্ধ জাহাজ তাক করে রাখা হয়েছে আমেরিকার দিকে। বলো কি অবস্থা হবে? বলো কি অবস্থা হবে? যখন সোভিয়েত ইউনিয়নের জাহাজ এখানে মোতায়েন করা হলো অস্ত্রশস্ত্র নিয়ে, ক্ষেপণাস্ত্র নিয়ে, তখন আমেরিকাও প্রিপারেশন নেওয়া শুরু করলো এবং 1962 সালের 16 থেকে 28 অক্টোবর
16 থেকে 28 অক্টোবর দুদেশের মধ্যে যুদ্ধ বাধার উপক্রম হলো। এই যে 13 দিন, এটাকেই বলা হয় হচ্ছে কিউবা মিসাইল ক্রাইসিস বা অক্টোবর ক্রাইসিস। এটাকেই বলা হয় কিউবা মিসাইল ক্রাইসিস বা অক্টোবর ক্রাইসিস। তবে শেষ পর্যন্ত দুই দেশ যুদ্ধ বাধার উপক্রম হয়েছিল, যুদ্ধ হয়নি। এবং তোমরা জানো যে 1963 সালের 20 জুন দুদেশের মধ্যে সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠিত হয়, যেটাকে বলা হয় হটলাইন। যেটাকে কি বলে? হটলাইন। এবং হটলাইন হলো দুদেশের মধ্যে আলাপ আলোচনা হলো, সোভিয়েত ইউনিয়ন আমেরিকার মধ্যে কিউবাকে কেন্দ্র করে উত্তেজনা প্রশমিত হলো। দুটি বৃহৎ শক্তির মধ্যে উত্তেজনা প্রশমিত হওয়াকে বলা হয় দাঁতাত। দুটি বৃহৎ শক্তির মধ্যে উত্তেজনা প্রশমিত হওয়াকে বলা হয় দাঁতাত বলে, দাঁতাত। এই হচ্ছে ঘটনা। আমরা এবার একটু লিখব, হ্যাঁ লিখো লিখো 1959 সালে, লিখো 1959 সালে আমেরিকার নাকের ডগায় অবস্থিত দেশ, 1959 সালে আমেরিকার নাকের ডগায় অবস্থিত দেশ কিউবাতে ফিদেল কাস্ট্রোর নেতৃত্বে সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয়। ফিদেল কাস্ট্রোর নেতৃত্বে কিউবাতে সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয়। লিখো 1961 সালে আমেরিকা প্রতি বিপ্লব ঘটানোর চেষ্টা করে। 1961 সালে আমেরিকা প্রতি বিপ্লব ঘটানোর চেষ্টা করে, যা বে অফ পিগ আক্রমণ নামে পরিচিত। যা বে অফ পিগ আক্রমণ নামে পরিচিত। লিখো 1962 সালে আমেরিকা কিউবার সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করলে, 1962 সালে আমেরিকা কিউবার সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করলে কিউবা আইএমএফ ও ওয়ার্ল্ড ব্যাংক থেকে পদত্যাগ করে। 1962 সালে আমেরিকা কিউবার সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করলে কিউবা আইএমএফ ও বিশ্ব ব্যাংক থেকে পদত্যাগ করে। লিখো 1962 সালের 16 থেকে 28 অক্টোবর, 1962 সালের 16 থেকে 28 অক্টোবর কিউবাকে কেন্দ্র করে ইউএসএ ও ইউএসএসআর এর মধ্যে, কিউবাকে কেন্দ্র করে ইউএসএ ও ইউএসএসআর এর মধ্যে যুদ্ধ বাধার উপক্রম হয়। যুদ্ধ বাধার উপক্রম হয়। লিখো 1963 সালের 20 জুন, 1963 সালের 20 জুন দুই পরাশক্তির মধ্যে হটলাইন চালু হয়। 1963 সালের 20 জুন দুই পরাশক্তির মধ্যে হটলাইন চালু হয়। দুই পরাশক্তির মধ্যে হটলাইন চালু হয়। লিখো অবশেষে দুই পরাশক্তির মধ্যে উত্তেজনা প্রশমিত হয়। অবশেষে দুই পরাশক্তির মধ্যে উত্তেজনা প্রশমিত হয়। অবশেষে দুই পরাশক্তির মধ্যে উত্তেজনা প্রশমিত হয়।
উত্তেজনা প্রশমনের এই ঘটনাকে বলা হয় দাঁতাত। উত্তেজনা প্রশমনের এই ঘটনাকে বলা হয় দাঁতাত। উত্তেজনা প্রশমনের এই ঘটনাকে বলা হয় দাঁতাত। লিখেছ? এ সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন জন এফ কেনেডি এবং সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন নিকিতা ক্রুশ্চেভ। এ সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন জন এফ কেনেডি এবং সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন নিকিতা ক্রুশ্চেভ। হটলাইন মানে যোগাযোগ প্রতিষ্ঠান। 61 সালে বলছি আমেরিকা প্রতিবিপ্লব ঘটানোর চেষ্টা করে, যেটাকে বলা হয় বে অফ পিগ আক্রমণ। শোনো, রাতে ঘুমানোর আগে জন এফ কেনেডিকে ধন্যবাদ দিবা। এই ভদ্রলোক তোমাকে তৃতীয় বিশ্বযুদ্ধের হাত থেকে রক্ষা করেছে। কিউবা মিসাইল সংকটকে কেন্দ্র করে যুদ্ধ বেঁধে গেলে সেটি রূপ নিত তৃতীয় বিশ্বযুদ্ধে, এবং এই যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার হতো, ফলে ব্যাপক প্রাণহানি ঘটতো। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের চাইতে অনেক বড় যুদ্ধ হতো। অনেক বড় যদি যুদ্ধ হতো, তোমাকে এই থার্ড ওয়ার্ল্ড ওয়ার, তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে 2টা অতিরিক্ত ক্লাস করতে হতো। সেই 2টা ক্লাস করতে হচ্ছে না জন এফ কেনেডির কারণে। ধন্যবাদ দিও। জন এফ কেনেডি আমেরিকার ছিলেন 35তম প্রেসিডেন্ট। আমেরিকার 35তম প্রেসিডেন্ট। আমেরিকার 4 জন প্রেসিডেন্ট মার্ডার হয়েছে, তার মধ্যে সর্বশেষ প্রেসিডেন্ট হচ্ছে জন এফ কেনেডি। আমেরিকার 4 জন প্রেসিডেন্ট মার্ডার হয়েছে। বলা হয় আমেরিকার প্রেসিডেন্টের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তিত্ব জন এফ কেনেডি। অত্যন্ত স্মার্ট, ইয়ং, বুঝছো? জন এফ কেনেডি কিন্তু মার্ডার হয়েছে। এখানে কেনেডির ভূমিকাটা বেশি ছিল। এই যুদ্ধটা আসলে হলো না, তাতে কেনেডির ভূমিকাটা বেশি ছিল, সে কারণে বললাম। এবং কেনেডি বিশ্ববাসীর কাছে
তিনি অত্যন্ত অ্যাকসেপ্টেড একটা ফিগারে পরিণত হয় এইটা ঠেকানোর জন্য। এই যে একটা কথা বলছে, তোমার দেশ তোমাকে কি দিয়েছে সেটা জিজ্ঞেস করো না, আস্ক নট হোয়াট ইউর কান্ট্রি গিভ ফর ইউ, বাট আস্ক হোয়াট ইউ উইল ডান ফর দ্য কান্ট্রি। ওই যে কথাটা, বিখ্যাত কথা, সেটি জন এফ কেনেডির উক্তি। প্রোফাইল এনকারেজ নামে একটি লেখা আছে জন এফ কেনেডির, যে কারণে তিনি পুলিৎজার পুরস্কার পেয়েছে। যাই হোক, এবং এই এত ভালো মানুষটা কিন্তু মার্ডার হয়েছে, জানো তো? জন এফ কেনেডি মার্ডার হয়েছে। জন এফ কেনেডি আমেরিকার প্রেসিডেন্টের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তিত্ব, বিশ্ববাসীর কাছে গ্রহণযোগ্য, কিন্তু একটা সমস্যা ছিল, ছেলেরা একটাই সমস্যা, সেটা হচ্ছে যে সমানে প্রেম করত। বিয়ের আগে এবং পরে প্রচুর প্রেম করেছে জন এফ কেনেডি। One of the major reasons behind his killing is extramarital affairs. সুতরাং ছেলেরা সাবধান। এই পরের সংকটটা কি? পরের সংকট, নেক্সট সংকট, পরের সংকটটা কি? পরে কোন সংকট? কিউবা মিসাইল সংকটের পরে কোনটা? বার্লিন প্রাচীর। বার্লিন প্রাচীর। শোনো, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ইউএসএ, ইউকে, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন, এরা সবাই কোন পক্ষে ছিল? মিত্র শক্তি, মিত্রপক্ষ, মিত্র শক্তিতে ছিল। হ্যাঁ, তো এইটা হলো, ইমাজিন দ্যাট জার্মানি, এটা কি? জার্মানি। এই জার্মানির পতন ঘটলো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে। জার্মানিকে চারটা ভাগ করা হলো। এই ভাগ ইউএস এর দখলে, এই ভাগ ইউকে এর দখলে, এই ভাগ ফ্রান্সের দখলে, এই ভাগটা সোভিয়েত ইউনিয়নকে দিল। মনোযোগ দিবা। এবার শোনো, 1949 সালে গিয়ে এই তিনটা দেশ বলল যে আসলে আমরা পৃথক পৃথক ভাবে এগুলো ভাগ টাগ করে শাসন করলে সোভিয়েত ইউনিয়ন অ্যাটাক করে দখল করে ফেলবে। আমরা এখানে একটা দেশ তৈরি করে দিব, যে দেশটা আমাদের কথা মতোই চলবে, কিন্তু একটা স্বাধীন সার্বভৌম দেশ হবে। যদি স্বাধীন সার্বভৌম দেশ হয়ে যায়, তাহলে তো সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করতে পারবে না। 1949 সালে এখানে একটা দেশ তৈরি করে দেওয়া হলো মে মাসে। এই দেশটার নামকরণ করা হলো রিপাবলিক অফ জার্মানি, জার্মান প্রজাতন্ত্র, রিপাবলিক অফ জার্মানি। যেহেতু এটা জার্মানির পশ্চিম দিক, বাম দিক কি পশ্চিম দিকটা, আমরা এটাকে বলি পশ্চিম জার্মানি। আমরা এটাকে কি বলি? পশ্চিম জার্মানি বলি। এটা করা হলো হচ্ছে মে মাসে। অক্টোবর মাসে গিয়ে সোভিয়েত ইউনিয়ন এই ডান পাশে একটা দেশ করে দিল, ওই একই উদ্দেশ্য নিয়ে। দেশটার নাম হচ্ছে 49 অক্টোবর। দেশটার নাম হচ্ছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ জার্মানি। এইটা যেহেতু পূর্ব দিকে, তাই আমরা এটাকে বলি
আমরা এটাকে বলি হচ্ছে পূর্ব জার্মানি। কি বলি? পূর্ব জার্মানি বলি। এইটা ছিল আমেরিকার তত্ত্বাবধানে, এটা ছিল জার্মানি। তাহলে এটা কি? এটা হচ্ছে পুঁজিবাদী, পুঁজিবাদী, আর এটা সমাজতান্ত্রিক। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। ইন্টারেস্টিং ব্যাপার কি? এই পূর্ব জার্মানির ভিতরে এখানে একটা শহর আছে, এই শহরটার নাম হচ্ছে বার্লিন শহর। এই শহরটা হচ্ছে পূর্ব জার্মানির ভিতরে। এই শহরটাকেও দুভাগ করা হলো, দুভাগ করে এই অংশটা এই জার্মানিকে দেয়া হলো, এই অংশটা দেয়া হলো এই জার্মানিকে। এটা হলো পূর্ব বার্লিন, এটা হলো পশ্চিম বার্লিন। পশ্চিম বার্লিন এই যে জায়গাটা, এটা হচ্ছে এই দেশের, আর এটা হচ্ছে এই এই দেশটা। ঘটনা বুঝতে হবে। এবার শোনো, আমাকে বলো তো, এই দুই দেশের মধ্যে ডেভেলপমেন্ট দ্রুত হবে কোন অঞ্চলে? এই দুই অঞ্চলের মধ্যে ডেভেলপমেন্ট কোন অঞ্চলে আগে হবে? এই দুই অঞ্চলের মধ্যে বলো, কোন অঞ্চলে ডেভেলপমেন্ট আগে হবে? বলো। ডেভেলপমেন্ট কোনটাতে আগে হবে? ডেভেলপমেন্ট হবে হচ্ছে পশ্চিমেরটাই। তার মানে এইটাতে যখন এই অঞ্চলে প্রচুর ডেভেলপমেন্ট হলো, তখন এই বার্লিনের এই পার থেকে লোকজন সব এপারে চলে আসা শুরু করলো। তখন পূর্ব জার্মানি সোভিয়েত ইউনিয়নকে বলল যে আমাদের শহরের এদিক থেকে লোক তো ওদিকে সব চলে যায়। তখন বলল সোভিয়েত ইউনিয়ন পূর্ব জার্মানিকে যে তোমরা এখানে একটা প্রাচীর দিয়ে দাও, কারণ দেশটা তো তোমাদের, তোমাদের দেশ দিয়ে একটা প্রাচীর করে দাও উঁচু, দেখো তাহলে আর ওদের ওখানে ঢুকতে পারবে না। এই যে প্রাচীরটা নির্মিত হলো, এই প্রাচীরটার নাম হচ্ছে বার্লিন প্রাচীর। 155 কিলোমিটারের একটা প্রাচীর নির্মিত হলো 1961 সালে। উদ্দেশ্য অভিবাসন ঠেকানো। প্রাচীরটা নির্মাণ করছে কে? পূর্ব জার্মানি। এবং শেষ পর্যন্ত 1989 সালে গিয়ে দুই জার্মানি সিদ্ধান্ত নিল তারা প্রাচীর ভেঙে ফেলবে, এবং 1990 সালের 3 অক্টোবর প্রাচীরটা 89 ভেঙে ফেললো। 90 সালে গিয়ে দুই জার্মানি কিন্তু এক হয়ে গেছে। এখন জার্মানি একটাই দেশ, রিপাবলিক অফ জার্মানি। এবং এখন যে জার্মানি তৈরি হয়েছে সেটি কিন্তু পুঁজিবাদী জার্মানি তৈরি হয়েছে। এখন যে জার্মানি তৈরি হলো সেই জার্মানি হচ্ছে পুঁজিবাদী জার্মানি। দুই জার্মানি এক হয়েছে 1990 সালের 3 অক্টোবর। 1990 সালের 3 অক্টোবর। ঘটনা বুঝছো কিনা? কত দেখি ঘটনা বুঝলে কিনা? প্রাচীর নির্মিত হয় 1961, নির্মাণ করে পূর্ব জার্মানি। উদ্দেশ্য অভিবাসন ঠেকানো। প্রাচীর ভেঙে ফেলা হয় 1989 সালে। দুই জার্মানি এক হয় 1990 সালের 3 অক্টোবর। এই 3 অক্টোবর জার্মানির জাতীয় দিবস। 3 অক্টোবর জার্মানির জাতীয় দিবস, বুঝছো? আমাদের যেমন 26 মার্চ, তারা 3 অক্টোবর উদযাপন করে। একটু মনোযোগ দাও, একটা প্রশ্ন করব। এই দুই জার্মানির মধ্যে বাংলাদেশকে কোন দেশের স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা আগে? এটা আমাকে বলো, এই দুই দেশের মধ্যে বাংলাদেশকে কোন দেশ আগে স্বীকৃতি দিবে? এই দুই দেশের মধ্যে বাংলাদেশকে কোন দেশ আগে স্বীকৃতি দিবে? আমেরিকা আমাদের বিপক্ষে ছিল মুক্তিযুদ্ধে,
তো আমেরিকার পক্ষের দেশ এরা কি আমাদেরকে দিবে? কখনো না। পূর্ব জার্মানি, এবং মনে রাখবা এই পূর্ব জার্মানি ইউরোপের দেশগুলোর মধ্যে প্রথম দেশ যারা বাংলাদেশকে স্বীকৃতি দেয়। এই প্রশ্নটা 38 বিসিএস প্রিলিতে বাংলাদেশ অ্যাফেয়ার্সে ছিল। স্ক্রিনশট নিয়ে রাখো। স্ক্রিনশট নিয়ে রাখো। বলো এরপরের সংকট কোনটা পড়বো, কোনটা আলোচনায় পড়ে? পরের আলোচনা কোনটা? বলো, প্রশ্ন ছিল বলো। ভিয়েতনাম সংকট। ওকে, হিটলারের কাহিনীটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আমরা আলোচনা করি, আজকে হিটলার নিয়ে আলোচনা করছি না। বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে আমেরিকা কোন প্রেসিডেন্ট বিরোধিতা করেছিল এবং কেন? আমেরিকার সে সময় প্রেসিডেন্ট ছিলেন রিচার্ড নিক্সন, যিনি ওই যে ওয়াটারগেট কেলেঙ্কারির সঙ্গে জড়িত ছিলেন। এটা একটা লম্বা হিস্ট্রি, সেই সময়কার ওয়ার্ল্ড পলিটিক্স। যেহেতু ভারত সোভিয়েত ইউনিয়ন ঘেঁষা ছিল, সেহেতু পাকিস্তানকে শক্তিশালী করার জন্য আমেরিকা চেষ্টা করেছিল এবং আমেরিকা পাকিস্তানের পক্ষে ছিল। এইটা আমি এখন এটা ডিটেল বলতে পারবো না রানা, কারণ এইটা একটা বড় আলোচনা। আচ্ছা, এখন আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে ভিয়েতনাম যুদ্ধ। ভিয়েতনাম যুদ্ধ, এই ভিয়েতনাম 17 ডিগ্রি অক্ষ দ্বারা বিভক্ত হয়েছিল। এদিকে ছিল ইউএসএসআর, এদিকে ছিল ইউএসএ। শোনো, এটা উত্তর, উত্তর ভিয়েতনাম, এটা দক্ষিণ। আচ্ছা, একটু লিখো, আমি এটা নিয়ে লিখো। দক্ষিণ ভিয়েতনামের পক্ষ নিয়ে লিখো, দক্ষিণ ভিয়েতনামের পক্ষ নিয়ে আমেরিকা। দক্ষিণ ভিয়েতনামের পক্ষ নিয়ে আমেরিকা। দক্ষিণ ভিয়েতনামের পক্ষ নিয়ে আমেরিকা
উত্তর ভিয়েতনামের উপর সামরিক আগ্রাসন শুরু করে। উত্তর ভিয়েতনামের উপর সামরিক আগ্রাসন শুরু করে 1955 সালে। 1955 সালে। লিখো, সোভিয়েত ইউনিয়ন উত্তর ভিয়েতনামের পাশে দাঁড়ায়। সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর লিখবা, ইউএসএসআর উত্তর ভিয়েতনামের পাশে দাঁড়ায়। শুরু হয় ভিয়েতনাম যুদ্ধ। শুরু হয় ভিয়েতনাম যুদ্ধ। শুরু হয় ভিয়েতনাম যুদ্ধ। লিখো, 1973 সালের 27 জানুয়ারি। 1973 সালের 27 জানুয়ারি উত্তর ভিয়েতনাম ও আমেরিকার মধ্যে, উত্তর ভিয়েতনাম ও আমেরিকার মধ্যে ফ্রান্সের প্যারিসে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। 1973 সালের 27 জানুয়ারি উত্তর ভিয়েতনাম ও আমেরিকার মধ্যে ফ্রান্সের প্যারিসে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এই শান্তি চুক্তিতে আমেরিকার পক্ষে স্বাক্ষর করেন। এই শান্তি চুক্তিতে আমেরিকার পক্ষে স্বাক্ষর করেন হেনরি কিসিঞ্জার ও উত্তর ভিয়েতনামের পক্ষে স্বাক্ষর করেন, আমেরিকার পক্ষে স্বাক্ষর করেন হেনরি কিসিঞ্জার ও উত্তর ভিয়েতনামের পক্ষে স্বাক্ষর করেন লি ডাক থো। উত্তর ভিয়েতনামের পক্ষে স্বাক্ষর করেন লি ডাক থো। লিখো, এই দুজন 1973 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। এই দুজন 1973 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। লিখো, 1975 সালে সাইগনের পতনের মধ্য দিয়ে 1975 সালে সাইগনের পতনের মধ্য দিয়ে ভিয়েতনাম যুদ্ধ শেষ হয়। 1975 সালে সাইগনের পতনের মধ্য দিয়ে ভিয়েতনাম যুদ্ধ শেষ হয়। সাইগনের পতনের মধ্য দিয়ে ভিয়েতনাম যুদ্ধ শেষ হয়। লিখো, 1976 সালের 2 জুলাই দুই ভিয়েতনাম এক হয়। 1976 সালের 2 জুলাই দুই ভিয়েতনাম এক হয়। 1976 সালের 2 জুলাই
দুই ভিয়েতনাম এক হয়। সাইগন একটি শহরের নাম, এই শহরটার বর্তমান নাম হো চি মিন সিটি। হো চি মিন সিটি। সাইগন একটা শহরের নাম, শহরটির বর্তমান নাম হো চি মিন সিটি। শোনো, মনে রাখবা 1901 সালে নোবেল দেওয়া শুরু হয়েছে, নোবেল পুরস্কার দেওয়া। এ পর্যন্ত 6 জন ব্যক্তি পুরস্কার নেননি বা নিতে পারেননি। না, হো চি মিন সিটি এখন ভিয়েতনামের ক্যাপিটাল না, এটা দক্ষিণ ভিয়েতনামের ক্যাপিটাল ছিল। এই ভিয়েতনামের ক্যাপিটাল সিটি হচ্ছে হ্যানয়। তানিয়া ভুল হচ্ছে একটু, হ্যাঁ। আচ্ছা, যেটা বলছিলাম যে নোবেলের ইতিহাসে 6 জন ব্যক্তি নোবেল পুরস্কার নিতে পারেননি। তার মধ্যে 4 জন ব্যক্তি নোবেল নিতে চেয়েছেন কিন্তু পারেননি। জার্মানির 2 জন পারেননি হিটলারের ভয়ে, 3 জন জার্মানির। আর রাশিয়ার একজন লেখক বরিস পেস্টারনাক, যিনি ডক্টর জিভাগো নামে একটি উপন্যাস লিখেছিলেন সমাজতন্ত্রের বিরুদ্ধে। কোল্ড ওয়ার কালে সমাজতন্ত্রের বিরুদ্ধে উপন্যাস লিখেছে, নোবেল তো পাবেই, সাহিত্য নোবেল পেলেন, কিন্তু রাশিয়ার রেড আর্মির ভয়ে নোবেল আর নিতে পারেননি। এবং জার্মানির 3 জন হিটলারের ভয়ে নোবেল নিতে পারেননি। 4 জন মানুষ নিতে পারেননি, কিন্তু 2 জন মানুষ, নাম মনে রাখবা এই 2 জনের, 2 জন মানুষ নোবেল পুরস্কার রিজেক্ট করেছে সচেতন ভাবে। সেই 2 জনের একজন হচ্ছে লি ডাক থো। লি ডাক থো 1973 সালে নোবেল পেয়েছে কিন্তু প্রত্যাখ্যান করেছে। আর একজন হচ্ছে ফ্রান্সের প্রখ্যাত লেখক জাঁ পল সার্ত্রে, তিনি নোবেল পেয়েছেন 1964 সালে সাহিত্যে, কিন্তু নোবেল পুরস্কার নেননি। এই দুটার নাম মনে রাখবা যারা নোবেল পুরস্কার পেয়েও নেননি, জাঁ পল সার্ত্রে এবং লি ডাক থো। কমনওয়েলথের বাংলাদেশ কততম সদস্য? কমনওয়েলথের বাংলাদেশ কততম সদস্য, এই তথ্য জানার সোর্স কি? এই তথ্য জানার সোর্স হচ্ছে কমনওয়েলথের সদস্যের তালিকা। কমনওয়েলথের সদস্যের তালিকা কোথায় পাওয়া যাবে? কমনওয়েলথ সদস্যের তালিকা পাওয়া যাবে কমনওয়েলথের নিজস্ব ওয়েবসাইটে। কমনওয়েলথের নিজস্ব ওয়েবসাইটে বলা আছে বাংলাদেশ 34তম সদস্য, তবে বাংলাদেশের গাইড বইগুলোতে লেখা আছে 32তম। এখন কোনটা তুমি গ্রহণ করবা তোমার ব্যাপার। আচ্ছা, লি ডাক থো তো উত্তর ভিয়েতনামের, এই যে ভিয়েতনামের যে চুক্তি হলো আমেরিকার সঙ্গে, সেজন্য নোবেল পেয়েছে। আর জাঁ পল সার্ত্রে ফ্রান্সের লেখক বলেছি। কেন নোবেল নেননি? জাঁ পল সার্ত্রে বলেছিলেন আমি লিখি পাঠকের জন্য, পাঠক আমার লেখা পড়বে, আলোচনা করবে, সমালোচনা করবে। আমি পাঠকের লেখক হিসেবে বাঁচতে চাই। যদি আমি নোবেল পুরস্কার গ্রহণ করি তাহলে আমি ব্যক্তি থেকে প্রতিষ্ঠান হয়ে যাব, আমি এটি হতে চাই না। মানুষ আমার এনে নাচানাচি করবে, আমি এটি হতে চাই না। সে কারণে নোবেল প্রত্যাখ্যান করেছেন জাঁ পল সার্ত্রে। লি ডাক থো প্রত্যাখ্যান করেছেন কারণ তিনি বলেছিলেন যে আমেরিকার সৈন্য এখনো ভিয়েতনামের মাটিতে, আমি মাত্র একটা চুক্তি সম্পাদন করেছি, কিন্তু আমাদের যে সংগ্রাম সেটি এখনো শেষ হয়নি। তাতে আমি নোবেল পুরস্কার পেয়ে গেলাম, এই নোবেল আমি নিব না। উদারতা দেখিয়েছে, নোবেল পুরস্কার নেননি শেষ পর্যন্ত।
বলো এরপরে কোন সংকট? এরপরে কোন সংকট? আফগান যুদ্ধ। এটা আজকে ডিটেইল কিছু যাব না, লিখো। আফগানিস্তানের সর্বশেষ রাজা জহির শাহ। আফগানিস্তানের সর্বশেষ রাজা জহির শাহ। জহির শাহ, এই তথ্যটা লিখে রাখো। তার নিচে লিখো আফগান যুদ্ধ শুরু হয় 1979 সালে। আফগান যুদ্ধ শুরু হয় 1979 সালে। তারপরে লিখবা আফগান যুদ্ধ শেষ হয় 1989 সালে। আফগান যুদ্ধ শুরু হয় 1979 সালে, আফগান যুদ্ধ শেষ হয় 1989 সালে। তারপরে লিখো এই যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের শোচনীয় পরাজয় ঘটে। এই যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের শোচনীয় পরাজয় ঘটে। এই যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের শোচনীয় পরাজয় ঘটে। জহির শাহ নিচে একটা সাল লিখছিলাম 1973, জহির শাহ উৎখাত হয়। সালটা গুরুত্বপূর্ণ না জন্য আর লিখলাম না। টপিক নেম লিখো কোল্ড ওয়ারের সমাপ্তি। কোল্ড ওয়ারের এবার লিখো কোল্ড ওয়ার সমাপ্তি। সিআইএস আমরা এর মধ্যেই পড়ব, সিআইএস এর মধ্যেই পড়ব। লিখো 1989 সালের 2 এপ্রিল, 1989 সালের 2 এপ্রিল নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় বলা হয়, লিখো 1989 সালের 2 এপ্রিল নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় বলা হয় ইউএসএ এককভাবে কোল্ড ওয়ার বন্ধের ঘোষণা দিয়েছে। সিআইএস হবে, লিখো 1989 সালের 2 এপ্রিল নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় লেখা হয় ইউএসএ এককভাবে কোল্ড ওয়ার বন্ধের ঘোষণা দিয়েছে। তারপরে লিখো 1989 সালে 3 ডিসেম্বর সিনিয়র বুশ ও
মিখাইল গর্বাচেভ, সিনিয়র বুশ ও মিখাইল গর্বাচেভ মাল্টায় এক সম্মেলনে, মাল্টা ইউরোপের একটা দেশ, মাল্টায় এক সম্মেলনে কোল্ড ওয়ার বন্ধের ঘোষণা দেন। মাল্টায় এক সম্মেলনে কোল্ড ওয়ার বন্ধের ঘোষণা দেন। উনিশশো সালের 3 ডিসেম্বর সিনিয়র বুশ ও মিখাইল গর্বাচেভ, সিনিয়র বুশকে আমেরিকার প্রেসিডেন্ট, মিখাইল গর্বাচেভকে সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট, দু দেশের প্রেসিডেন্ট ঘোষণা দিলেন তারা আর কোল্ড ওয়ার করবেন না। তারপরে লিখো, তারপরে লিখো 1991 সালের 8 ডিসেম্বর ইউএসএসআর ভেঙে গিয়ে সিআইএস গঠিত হয়। ইউএসএসআর ভেঙে গিয়ে সিআইএস গঠিত হয়, লিখো। সিনিয়র বুশ জর্জ ডব্লিউ বুশের পিতা ছিলেন, হ্যাঁ লিখো। 1991 সালে 8 ডিসেম্বর ইউএসএসআর ভেঙে গিয়ে সিআইএস গঠিত হয়। তারপরে লিখো 1991 সালের 26 ডিসেম্বর ইউএসএসআর কে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়। আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়। আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়। 1991 সালের 26 ডিসেম্বর ইউএসএসআর কে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়। তারপরে লিখো এর মধ্য দিয়ে শেষ হয় কোল্ড ওয়ার। এর মধ্য দিয়ে শেষ হয় কোল্ড ওয়ার। এর মধ্য দিয়ে শেষ হয় কোল্ড ওয়ার। তার নিচে লিখো কোল্ড ওয়ারের সমাপ্তিকে এসপি হান্টিংটন থার্ড ওয়েভ অফ ডেমোক্রেসি বলে আখ্যায়িত করেছেন। এসপি হান্টিংটন থার্ড ওয়েভ অফ ডেমোক্রেসি বলে আখ্যায়িত করেছেন। কোল্ড ওয়ারের সমাপ্তিকে এসপি হান্টিংটন থার্ড ওয়েভ অফ ডেমোক্রেসি বলে আখ্যায়িত করেছেন। থার্ড ওয়েভ অফ ডেমোক্রেসি বলে আখ্যায়িত করেছেন। সিআইএস টপিক সিআইএস
লিখো কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস পূর্ণরূপ কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস এটা কিন্তু ওই কমনওয়েলথ না প্রতিষ্ঠা 1991 সদর দপ্তর মিনস্ক বেলারুশ সদস্য নয় বেলারুশের রাজধানী কোনটা এইটা পরীক্ষায় দিয়েছিল 40-এ সদস্য নয় পরের টপিক কোল্ড ওয়ার সমাপ্তির কারণ কোল্ড ওয়ার সমাপ্তির কারণ লিখো অনেকগুলো কারণের মধ্যে ছিল গর্বাচেভের কিছু সংস্কার কর্মসূচি 1985 সালে তিনি দুইটি গুরুত্বপূর্ণ কর্মসূচি নিয়েছিলেন এক পেরেস্ত্রয়িকা পুনর্গঠন 2 গ্লাসnost খোলামেলা আলোচনা এটাও 35 বিসিএস এ ছিল এই হচ্ছে কোল্ড ওয়ারের ক্লাস যারা প্রথমটা এবং দ্বিতীয় দুটো ক্লাসই করেছ তোমার কাছে এখন যে নোট আছে এই নোট সবচেয়ে সমৃদ্ধ বিশ্বাস না হলে বই পুস্তক খুঁজে দেখো যে কোল্ড ওয়ার নিয়ে এত ইনফরমেশন আর কোথাও আছে কিনা গ্লাসnost 2 হচ্ছে গ্লাসnost খোলামেলা আলোচনা এই হচ্ছে আজকের ক্লাস প্রশ্ন
আফগান যুদ্ধ, একদিকে আফগানিস্তান সরকারের সঙ্গে সোভিয়েত ইউনিয়ন, আর সরকারের বিপক্ষে জনগণ, সে জনগণের সাথে আমেরিকা। বলো, প্রশ্ন বলো, আমি আনসার দিব। না, কোল্ড ওয়ার শেষের মাধ্যমে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, রাশিয়া সমাজতান্ত্রিকই আছে। পেরেস্ত্রয়কা মানে হচ্ছে ইকোনমিক রিফরমেশন, অর্থনৈতিক পুনর্গঠন। আচ্ছা, আফগান যুদ্ধ কেন হয়েছিল না? আফগান যুদ্ধের পিছনে বিশাল এক কারণ আছে। আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়ন তাদের মদতপুষ্ট একটা সরকার বসিয়েছিল। সেই সরকারের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তুলেছিল আমেরিকা। ফলে জনগণ সেই সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল, আর সরকারের পক্ষ নিয়ে সোভিয়েত ইউনিয়ন সেই আন্দোলন ঠেকানোর জন্য সামরিক আগ্রাসন চালিয়েছিল। শেষ পর্যন্ত জনগণের সেই আন্দোলনের জয় হয়েছে, সোভিয়েত ইউনিয়নকে পালাতে হয়েছে আফগানিস্তান থেকে। গ্লাসনোস্ট নীতির প্রবক্তা হিটলার কি বলল? মিখাইল গর্বাচেভ। আমার বই তারেক শামসুর রহমান স্যারের বইয়ের মধ্যে পার্থক্য কি? তারেক শামসুর রহমানের বই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর বই, বিসিএস সিলেবাসের উপর লেখা বই নয়। আমার বইটি বিসিএস সিলেবাসের উপর লেখা বই। গ্লাসনোস্ট মানে হচ্ছে ওপেননেস, খোলামেলা আলোচনা। ঠিক আছে, তো ভালো থেকো সবাই। হ্যাঁ, তোমাদের সাথে আবার ভবিষ্যতে দেখা হবে। আমরা আশা করছি খুব শীঘ্রই ক্লাসরুমে ফিরব। আমরা আশা করছি খুব শীঘ্রই ক্লাসরুমে ফিরব। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থেকো সবাই।